পলিটিক্স আসলে যারা করে তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই পলিটিক্স করে। আমার কাছে মনে হয় না যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ওই লেভেল অফ গভর্নেন্স সেন্ট্রাল ব্যাংকে এখনও পেয়েছি। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বা সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর বা এই লেভেলে যারা থাকবে এরা হচ্ছে মানে নন পলিটিক্যাল হতে হবে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক যা কিছুই যতই তারা আমাদের জন্য মানে ভালো বা যা কিছুই বলি না, কিন্তু তাদেরও কিন্তু একটা স্বার্থ থাকে। আগের যে বেতন স্কেল এবং এখনকার যে বেতন স্কেল, এইটার ভিতরকার যে সময়ের যে মানে গ্যাপ, এই সময়ের গ্যাপের যে ইনফ্লেশনের যে মানে পার্থক্য, এই পার্থক্য অনুযায়ী কি এই জিনিসটা করা হয়েছে কিনা। কমার্শিয়াল ব্যাংকের সাথে সেন্ট্রাল ব্যাংকের যে একটা সংযোগ, এই সংযোগটা কাগজে কলমে আছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক আসলে কিন্তু কন্ট্রোল তারা করছে না। যে কোনো সিস্টেম কাজ করানোর জন্য এই সিস্টেমটা আসলে যে চালাচ্ছে, এই চালকের আসনে যারা আছে তাদেরকে অনেস্ট হতে হবে। স্বাগতম এনপিবি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস পালসে। ব্যবসা বাণিজ্য অর্থনীতির গভীর বিশ্লেষণ ও আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের পর্বে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মুশফিক উদ্দিন। ওনার অনেকগুলো পরিচয় রয়েছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিডসের ফাইন্যান্সিয়াল প্রফেসর হিসেবে দায়িত্ব রয়েছেন। তাছাড়াও তিনি উত্তরা ইউনিভার্সিটির অ্যাডভাইজার হিসেবে ক্লাস নিচ্ছেন, এডুকেশনাল ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যার, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। স্যার, শুরুতেই যেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠানটা অর্থনীতির বিষয়গুলো নিয়ে, আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতির সামনে এই মুহূর্তে আসলে সবচাইতে বড় চ্যালেঞ্জগুলো কি? বাংলাদেশের অর্থনীতি যদি আমি আসলে বিশ্লেষণ করি, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আসলে একটা সিঙ্গুলার একটা প্রসঙ্গ চলে আসতে পারে। হয়তো বা আপনি এক্সপেক্ট করছেন যে কোনো একটা সিঙ্গুলার একটা প্রবলেম হয়তো বা আমি আইডেন্টিফাই করব, কিন্তু আসলে এখানে আসলে ইন্ডিভিজুয়াল প্রবলেমের থেকে কালেকটিভ প্রবলেমটা হচ্ছে মূল সমস্যা। আমাদের এখানে বেশ কিছু সমস্যা আসলে এখন আছে। এখান থেকে মানে একটা পার্টিকুলার প্রবলেমকে আইডেন্টিফাই করাটা আসলে ডিফিকাল্ট। সো প্রথমত হচ্ছে আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট যেটা হওয়ার কথা, আমাদের যে একটা গ্রোথ, যে একটা এমার্জিং মার্কেট হিসেবে আমাদের যে গ্রোথ করা উচিত প্রতি বছর, সেটার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট হওয়া দরকার, সেই ইনভেস্টমেন্টটা আসলে প্রাইভেট সেক্টরে সেই ইনভেস্টমেন্টটা আসলে আমাদের হচ্ছে না। যে কারণে আসলে অনেকগুলো প্রবলেম আসলে ক্রিয়েট হচ্ছে। প্রথমত হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে আমাদের যে প্রোডাকশন যে প্রসেসটা, এই প্রোডাকশন প্রসেসটা ব্যাহত হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু ঠিকমতো হচ্ছে না, সেই কারণে অবশ্যই আমাদের এই যে মানিটারি পলিসি বলেন বা রেভিনিউ, আমাদের যে রাজস্ব খাত আছে, সব কিছুর উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে। তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে ইনভেস্টমেন্ট এবং মনিটারি ম্যানেজমেন্ট এবং ফিসক্যাল ম্যানেজমেন্ট, এই কয়েকটা জিনিস খুব বেশি করে জোর দেওয়া উচিত বা নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, 5ই আগস্টের পর বিশেষ করে, তারপর আবার যদি বলি যে জানুয়ারির পরে, নির্বাচনের পরে, এখন এই মুহূর্তে দেশে নির্বাচিত একজন সরকার রয়েছে এবং স্বাভাবিকভাবে মানে আশাবাদী যে বাংলাদেশের বিনিয়োগগুলো বাড়ার সম্ভাবনা। তো এই ক্ষেত্রে আসলে কতটুকু বাড়তেছে আপনার কাছে কি মনে হয়, বা এই সম্ভাবনাটা আসলে আছে কিনা সামনে? সম্ভাবনা তো আসলে থাকেই, সম্ভাবনা সবসময় থাকে, কিন্তু আসলে এই সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আমাদের যে পলিসিগুলো আছে, এই পলিসিগুলোকে আসলে প্রপারলি ডেভেলপ করা হচ্ছে কিনা, এটা হচ্ছে এক নম্বর জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা, সেটাও এক ধরনের জিনিস। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার আসলে বলে নেওয়া উচিত যে আমাদের নতুন গভর্নমেন্ট এসেছে। হ্যাঁ, নতুন গভর্নমেন্ট এসেছে, কিন্তু গভর্নমেন্টের যে ইন্টেনশন বা তাদের যে কর্মকাণ্ড, তার ভিতরে কি কোনো পরিবর্তন এসেছে কি না, সেটা কিন্তু আমাদের বিবেচনার ব্যাপার আছে। মানুষের ফেস চেঞ্জ হয়েছে, মানুষ চেঞ্জ হয়েছে, কিন্তু ওভারঅল ইন্টেনশন, অ্যাক্টিভিটিস, নেচার অফ আপনার পলিসি, এগুলি চেঞ্জ হয়েছে কিনা সেটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে আসলে আমরা নতুন গভর্নমেন্ট পেয়েছি, কিন্তু আসলে আমরা ধারাবাহিকভাবে যে ধরেন একটা ডিসওনারশিপ, যে দেশের ব্যাপারে মানুষের যে একটা অনীহা, নিজের ইন্টারেস্টটাকে আপহোল্ড করার যে একটা যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। এবং নতুন গভর্নমেন্টেরও যে সমস্ত পলিসি আমি দেখছি, তাতে আমার কাছে মনে হচ্ছে না যে তাদের মধ্যে যে অনেস্ট যে একটা ইন্টেনশন দেশের উন্নতি করা, এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে কোনো দেশে যে কোনো গভর্নমেন্ট, আসলে এখানে পলিটিক্স একটা ইম্পর্টেন্ট বিষয়। পলিটিক্স আসলে যারা করে তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই পলিটিক্স করে। পলিটিক্স যারা করে তারা আসলে
মানে ফিলান্থ্রপিস্ট না, তারা ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক, এবং ক্ষমতায় যেয়ে তারা দেশের একটা পরিবর্তন আনতে চাইবে। এখন এমার্জিং মার্কেটগুলির একটা সমস্যা হচ্ছে যে পলিটিক্সে একটা দেয়া নেওয়ার ব্যাপার থাকে, যে যারা পলিটিক্স করে, যারা লোয়ার লেভেলে থাকে, তাদের মধ্যে এক ধরনের এক্সপেকটেশন থাকে দল ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যাওয়ার পরে তাদের কিছু বেনিফিট হবে। এই ধরনের একটা চক্রের ভিতরে আমরা আবদ্ধ আছি। তো এখন এই সত্যতাটা মেনে নিয়ে যখন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে, তখন তাদের যে পলিসিগুলো থাকে, এই পলিসিগুলোর অনেক কিছুই থাকে হচ্ছে তাদের দলকেন্দ্রিক, যে তাদের দল কীভাবে বেনিফিটেড হবে। এটা অবশ্যই ভালো না, কিন্তু এটার মধ্যে এক ধরনের বাস্তবতা আছে বলে আমি এই জিনিসটাকে একটা সাইডে রাখলাম। আরেকটা সাইড হচ্ছে যে আমাদের দেশের যে মানে এটাকে বলে সিভিল সোসাইটি, যেটা এই সিভিল সোসাইটি, এদের একটা বড় কাজ হচ্ছে যে এরা সবসময় নিজেদেরকে নিরপেক্ষ রাখবে এবং গভর্নমেন্টের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা পলিসি তারা ইভ্যালুয়েট করবে এবং তারা ওই পলিসিটাকে ক্রিটিসাইজ করবে এবং মানে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করবে। তার মধ্যে যদি ভালো কিছু থাকে তাহলে তারা সেটাকে বলবে, তার মধ্যে যদি খারাপ কিছু থাকে তাহলে সেটাকেও তারা আইডেন্টিফাই করবে, গভর্নমেন্টকে তারা সাজেস্ট করবে। সো সিভিল সোসাইটিটা আসলে কাজ করে একটা শ্যাডো গভর্নমেন্টের মতো। আনফর্চুনেটলি আমাদের সিভিল সোসাইটি বর্তমান যে প্রেক্ষাপটে আমাদের সিভিল, এবং গত বেশ কিছু বছর ধরে আমরা দেখছি যে আমাদের সিভিল সোসাইটি আসলে নিউট্রাল না। তো নিউট্রাল না থাকার কারণে যেটা হয়েছে, যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যখন আসে, তারা যে সমস্ত ইকোনমিক পলিসিগুলো নেয়, এই পলিসিগুলো আসলে কতটুকু কার্যকর দেশের জন্য এবং কতটুকু কার্যকর টুয়ার্ডস দেয়ার ওন বেনিফিট, এই আইডেন্টিফিকেশনটা আসলে হচ্ছে না। তো এই আইডেন্টিফিকেশন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে চ্যালেঞ্জ করতে পারছি না, এবং চ্যালেঞ্জ যদি না করি তাহলে তারা তাদের মতো কাজ করে যাবে, এবং আমার মনে হয় যে দেশের আসলে খুব কাজে আসবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, এই বিষয়ে যদি আসি, বর্তমান সরকার কিন্তু বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি বলি যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাংলাদেশের জন্য এটা বিগত সময় থেকে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই জায়গা থেকে আসলে এই খেলাপি ঋণ কমাতে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কি হতে পারে, আপনার কি মনে হয়? খেলাপি ঋণ তো আসলে এটা একটা সমস্যা এবং খেলাপি ঋণ যদি আপনি এই সমস্যা থেকে যদি উত্তরণ চান, আপনি ফিল্ড লেভেলে আমরা যেটা দেখছি যে পলিসি লেভেলে ধরেন লোয়ার লেভেল পলিসি যেগুলি করা হচ্ছে, যে ধরেন ব্যাংকগুলিকে মার্চ করে দেওয়া, অথবা তাদের গভর্নেন্স যে চেঞ্জ, মানে তাদের যে বোর্ড অফ গভর্নেন্স আছে সেই বোর্ড অফ গভর্নেন্সগুলিকে মানে সাজানো, রিঅর্গানাইজ করা, এই ধরনের বেশ কিছু আইওয়াশ টাইপের কিছু পলিসি আমাদের এখানে নেওয়া হচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিছু ডিরেক্টিভস দেওয়া হচ্ছে যে যদি একটা সার্টেন পোর্শন যদি জমা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ওটাকে আমরা খেলাপি হিসেবে ট্রিট করব না। এ ধরনের কিছু মানে কিছু সিচুয়েশনাল কিছু পলিসি নেওয়া হচ্ছে, যেটা আপনিও জানেন। কিন্তু আমার কাছে মনে হয় মূল সমস্যাটা আসলে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স, এবং সেন্ট্রাল ব্যাংককে এম্পাওয়ার করা, যে সেন্ট্রাল ব্যাংকই হচ্ছে আসল অথরিটি যারা কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আসলে রেগুলেট করবে। কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকের সাথে সেন্ট্রাল ব্যাংকের যে একটা সংযোগ, এই সংযোগটা কাগজে কলমে আছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক আসলে কিন্তু কন্ট্রোল তারা করছে না, অথবা সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স না থাকার কারণে সেন্ট্রাল ব্যাংকের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, টপ মানে লেভেলে যারা আছে, তাদের ভিতরে এক ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে তারা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে অনেক বেশি সচেষ্ট, রাদার দেন যে এই খেলাপি ঋণের যে মূল যে সমস্যাটা, এই মূল সমস্যা এটা কমানো বাড়ানো যাবে মানে বিভিন্ন ছোটোখাটো পলিসি নেই, কিন্তু এই জিনিসটার যে একটা ইফেক্টিভ লং টার্ম সলিউশন, যে খেলাপি ঋণ যাতে তৈরি না হয় ভবিষ্যতে, সেই ব্যাপারটা কিন্তু আসলে আমরা খেয়াল করছি না। এবং এটা যতদিন পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স না আপনি ইনশিওর করতে পারবেন ততদিন পর্যন্ত এই জিনিসটা আসলে করা যাবে না। সুতরাং আমরা যতই পলিসি করি না কেন, সেন্ট্রাল ব্যাংক যতদিন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট না হবে আমার মনে হয় না যে এতে করে কোনো লাভ হবে। আচ্ছা, সাধারণত এই যে আপনি বললেন যে ঋণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সরকারের বা রাজনৈতিক একটা প্রভাব থাকে, তো ব্যবসায়ীরা আসলে অভিযোগ করছে যে এই যে যারা ঋণ খেলাপি, এটা আসলে সংখ্যাটা খুবই বেশি না। একদিকে ঋণ খেলাপিদেরকে ছাড় দেওয়া হচ্ছে, অন্যদিকে উচ্চ যে সুদের হার, এতে করে আসলে ব্যবসায় বাধাগ্রস্ত হচ্ছে বা বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। এই বিষয়ে আসলে আপনার মতামত কি? আচ্ছা, এখানেও একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে,
এই যে ইন্টারলিঙ্কেজ অফ মানে অ্যামং দ্য সেক্টরস, যেমন ধরেন আমাদের দেশে গত গভর্নমেন্টের সময় ছিল প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তারা বিভিন্ন প্রজেক্ট তারা হাতে নিয়েছিল। ভালো না খারাপ সেটা আসলে পরের বিষয়, কিন্তু দে ট্রাইড টু বিল্ড আপ ডিফারেন্ট সর্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। এখন এই ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি যখন আপনি বিল্ড আপ করতে যাবেন তখন ইন্টারনাল রেভিনিউ জেনারেশনের জন্য এটা প্রয়োজন। বিদেশি সাহায্য তো পাবোই, প্লাস হচ্ছে আমাদের ইন্টারনালি আমরা রেভিনিউ জেনারেট করব। ইন্টারনালি রেভিনিউ জেনারেটের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খুব শক্তিশালী একটা রাজস্ব খাত, যেখানে আপনার ধরেন এই যে ট্যাক্স রেজ করবে, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের ট্যাক্স ইম্পোজ করা হবে, প্লাস হচ্ছে ট্যাক্সের বেসটা বাড়ানো হবে এবং এইভাবে ইন্টারনালি জেনারেট করা। আরেকটা ছিল হচ্ছে গভর্নমেন্টের বড় করা। এই বড় করার একটা হাতিয়ার ছিল হচ্ছে আপনার এই যে সঞ্চয়পত্র বিক্রি করা গভর্নমেন্টের কাছ থেকে। এখন আপনি দেখেন গভর্নমেন্ট যখন এই প্রজেক্টগুলি যখন সঞ্চয়পত্র ইস্যু করছে, সঞ্চয়পত্রের সুদের হার ছিল 10, 12, 11, 12%। এখন সঞ্চয়পত্রে যখন আপনি 10, 11% করে সুদ দিচ্ছেন, তখন ব্যাঙ্কগুলো এগুলো তো গভর্নমেন্টের খাতে চলে যাচ্ছে। এখন ব্যাঙ্কগুলিকে ওইটাকে বিট করে মানে ডিপোজিট কালেক্ট করা, তার জন্য তো তাকে ওই 10-12%-এর উপরে তাকে অফার করতে হবে, তা নাহলে তো ব্যাংকে কেউ টাকা রাখবে না। আর ব্যাংকে যদি টাকা কেউ না রাখে তাহলে ব্যাংক তো আবার লোনও দিতে পারবে না, কারণ তার তো লিকুইডিটির প্রবলেম হবে, যেহেতু ডিপোজিটররা তার কাছে আসছে না। সুতরাং ব্যাংকগুলিকে বাধ্য হয়েই ওই 10-12%-এর উপরে তাদেরকে দিতে মানে ডিপোজিটরকে দিতে হতো। এখন তারা যদি ডিপোজিটরকে 10-12% দেয়, তাহলে তারা যে লোনটা দিবে সেই লোনটা তো 15%-এর নিচে তো তারা দিতে পারবে না। তাদের যদি এফিসিয়েন্সি, তাদের যে অপারেটিং কস্ট যেটা আছে সেটা যদি আপনি মাথায় রাখেন। এখন ব্যাঙ্কগুলিকেও আমি দোষ দিই না, এটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল প্ল্যানিং। আমি যখন প্ল্যান করব শুধু আমার খাতটাকে বিবেচনা করে যে আমি প্ল্যান করি, যেটা আমাদের একটা টেন্ডেন্সি আছে আমাদের দেশে, আমার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। আমাদেরকে দেখতে হবে যে মানি মার্কেট, আপনার ক্যাপিটাল মার্কেট এবং আমাদের যে রাজস্ব খাত, যে ফিসক্যাল যে সেক্টর আছে, এই তিনটা জিনিসের মধ্যে যে একটা সমন্বয়, এই সমন্বয়টা যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো, বা এই সমন্বয়ের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো, ততদিন পর্যন্ত আসলে আমরা কোনো ইফেক্টিভ পলিসি ডিজাইন করতে পারবো না। এবং যা কিছুই করি, যদি করেও থাকি, এগুলো আসলে মানে কোনো ফ্রুটফুল কোনো পলিসি আসলে হবে না। আচ্ছা, সেক্ষেত্রে এই বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে নীতিগুলো রয়েছে সেটা আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের নীতি যেগুলি আছে, যে ধরেন কিছু নীতি তো আছে যেগুলো লং টার্ম, যেমন ধরেন যেটা ব্যাংকগুলিকে কন্ট্রোল করার জন্য তাদের যে নীতি আছে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে রেগুলেট করার জন্য তাদের যে ধরনের পলিসি তাদের আছে, এটা তো ধরেন একটা লং টার্ম পলিসি, ভিতরে পড়ে গভর্নেন্স রিলেটেড পলিসি। আমার কাছে মনে হয় যে এই পলিসিগুলো খুব একটা যে খারাপ বা ইনএফেক্টিভ তা আমার কাছে মনে হয় না। একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি একটা ধরেন একটা 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 ব্যাংকের একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে একটা চেয়ারম্যান থাকবে, তাদের কিছু ডিরেক্টর থাকবে, এবং সেই ডিরেক্টর কী ধরনের, তাদের ডিরেক্টরশিপের নেচার কী হবে, কারা ডিরেক্টর হতে পারবে, এই ধরনের কিছু স্পেসিফিক ডিরেকশনস বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছিল এবং এখনও সেটা আছে। আমার কাছে মনে হয় যে ধরেন যে এন্টারপ্রেনার যারা আছে বা ফ্যামিলি রিপ্রেজেন্টেশন যেটা আছে, এটা কম হওয়া দরকার। এটা আগে একটা পলিসি ছিল যে কম ছিল, কিন্তু এখন আবার এইটা কিছু চেঞ্জ আসছে। এখন কম বা বেশি এ ধরনের বিভিন্ন রিসার্চ আছে, যে ধরেন মানে ওনার ডিরেক্টর যারা আছে তারা কিন্তু সবসময় খারাপ তা কিন্তু না, তারা কিন্তু কন্ট্রিবিউট করে। তাদের যদি ওনারশিপ বেশি থাকে, রিসার্চে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কন্ট্রিবিউশনটা বেশি থাকে এবং প্রোডাক্টিভিটিতেও ব্যাংকের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ে। আবার আরেক ধরনের রিসার্চে দেখা গেছে যে ওনাররা যদি যায় তাহলে সেই ক্ষেত্রে এই যে ফান্ডের যে ধরেন এক ধরনের মিসইউজ, এটা বেশি হতে পারে। দুদিকেই আর্গুমেন্ট আছে। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা কতটা অনেস্টলি আমাদের দায়িত্ব পালন করছি, এই যে মোরাল যে একটা রেসপন্সিবিলিটি, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে আমাদের দেশে আপনার এই কর্পোরেট যে ল বা ব্যাংকিং ক্ষেত্রে যে লগুলো আমরা বা যে পলিসিগুলো যে আমরা এস্টাবলিশ করি, এগুলো যদি ভায়োলেশন হয় তাহলে তার জন্য যে শাস্তির যে ব্যবস্থা, এই শাস্তির ব্যবস্থাগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে খুবই মিনিমাম যদি থাকে। আর অনেক সময় দেখা যায় যে আসলে কোনো শাস্তি বা কোনো বিচারের কোনো ব্যবস্থা নেই, বা বিচার হলেও কোনো শাস্তির ব্যবস্থা নেই। এই যে যুগের পর যুগ আমরা এই যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমি একটা অন্যায় করছি এবং এই অন্যায় কোনো শাস্তি নেই। আপনি শুধু ব্যাংকিং ক্ষেত্রে না, আপনি ক্যাপিটাল মার্কেটও আপনি দেখেন, এই শাস্তি না থাকার বা বিচার না থাকার যে একটা ধারাবাহিক যে একটা মানে সংস্কৃতি তৈরি হয়েছে, এটি আসলে মূল জিনিস আমার কাছে মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের পলিসির কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে আমি একটা সাইড বললাম, আরেকটা হচ্ছে আপনার মনিটারি পলিসি। মনিটারি পলিসি আমার কাছে মনে হয় যে এখন মানে আগেও, আমি এখনকারটাকে সিঙ্গেল আউট করছি না, সব সময়তেই আমি দেখেছি যে সেন্ট্রাল ব্যাংকের যে মনিটারি পলিসিগুলি হয়, এগুলো মোর অফ মানে পলিটিক্যালি মোটিভেটেড।
কিন্তু এটা হওয়া উচিত হচ্ছে যে আমাদের মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বা সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর বা এই লেভেলে যারা থাকবে এরা হচ্ছে মানে নন পলিটিক্যাল হতে হবে, যাতে করে তারা পলিটিক্যাল কোনো প্রেশার যেন তারা অ্যাবজর্ব করতে না হয় তাদেরকে, যে যখনই পলিটিক্যাল প্রেশার আসবে তারা যেন এটাকে শক্তভাবে যেটাকে যাতে ডিনাই করতে পারে। আমার কাছে মনে হয় না যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ওই লেভেল অফ গভর্নেন্স সেন্ট্রাল ব্যাংকে এখনও পেয়েছি। আপনি দেখেন আমাদের এখানে সেক্রেটারিয়েটে একটা ব্যাংকিং ডিভিশন আছে। সেন্ট্রাল ব্যাংক যেখানে আছে সেখানে মানে অ্যাডমিন মানে সেক্রেটারিয়েটে একটা ব্যাংকিং ডিভিশন থাকতে হবে কেন? আর এটা কি মানে অনেকটা প্রভাব বিস্তার? অফকোর্স এটা একটা ম্যাটার অফ কনফ্লিক্ট, তাই না? যে ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের সাথে ব্যাংকিং ডিভিশনের একটা কনফ্লিক্ট থাকবে এবং ইভেনচুয়ালি সেন্ট্রাল ব্যাংকের যে অটোনমিটা এটা ব্যাংকিং ডিভিশনের মাধ্যমেই আসলে এক্সপ্লয়েটেড হচ্ছে। তো আসলে মানি মার্কেটটাকে কারা কন্ট্রোল করে? সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে নাকি ব্যাংকিং ডিভিশন কন্ট্রোল করে? যদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে প্রতিটা ব্যাপারে ব্যাংকিং ডিভিশনের সেক্রেটারির সাথে আলোচনা করতে হয় বা তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, যে সেক্রেটারি আসতেছে আবার অ্যাডমিন ক্যাডার থেকে, তো আসলে তাহলে আপনি মানে ইন্ডিপেন্ডেন্সটা পাচ্ছেন কোথায়? আবার অ্যাট দ্য সেম টাইম যারা গভর্নর হচ্ছে তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যদি আপনি চিন্তা করেন, আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি না, কিন্তু যদি আপনি বিচার করেন তাহলে তারা তো আসলে নিউট্রাল পারসন না। তো নিউট্রাল পারসন যদি না হয় তাহলে টু সাম এক্সটেন্ট তাদের মধ্যে পলিটিক্যাল যে এজেন্ডা এই বাস্তবায়নের ইনফ্লুয়েন্স করার একটা স্কোপ থেকে যাচ্ছে। আমি আর আপনি যদি দুজন যদি একই পার্টি করি, কোনো না কোনোভাবে তো আপনি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। এই ব্যাপারটা আমরা কেন এখনো বুঝতে পারছি না, আমার এই জিনিসটা মাথায় আসছে না। এবং এই জিনিসগুলো যতদিন পর্যন্ত সর্ট আউট না হবে ততদিন পর্যন্ত আপনি যে কোনো ধরনের পলিসি আপনি আনেন না কেন, এগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না বা তার থেকে কোনো ফ্রুটফুল কোনো আউটপুট আপনি বা রেজাল্ট আপনি পাবেন না। বিদেশি যে বিনিয়োগগুলো বাংলাদেশে আসে, সেই বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসলে বাংলাদেশ কোন দিকগুলোতে পিছিয়ে আছে আপনার কাছে কি মনে হয়? আমি জানি না। আপনি রিসেন্টলি একটা টক শোতে আমি দেখলাম, ওখানে একজন আমি তার নাম মেনশন করতে চাচ্ছি না, উনি আমাদের মানি মার্কেট বলেন বা ক্যাপিটাল মার্কেট বলেন বা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, সেটার ব্যাপারে উনি যথেষ্ট মানে জ্ঞান রাখেন, আমি জানি তাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি একটা বিদেশি ব্যাংকের ব্যাপারে একটা কমপ্লেন করছিলেন, যে একটা বিদেশি ব্যাংক আমাদের এখানে আছে, উনি সেটার ব্যাপারে কমপ্লেন করছিলেন এবং উনি বলছিলেন যে ওই বিদেশি ব্যাংকটা কেন আমাদের এখানে লিস্টেড না, এবং তারা এখান থেকে প্রফিট করছে এবং প্রফিট করে আমাদের মানে তারা প্রফিট করছে আমাদের ব্যাংকগুলোর থেকে অনেক বেশি তারা প্রফিট করছে, এবং এই প্রফিটগুলো তার ভাষ্যমতে এটাকে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে লুট করে সে বিদেশে নিয়ে যাচ্ছে। এ ধরনের একটা কথা উনি বলেছেন এবং উনি ইভেন্চুয়ালি যে ধরনের সাজেশন প্রেসক্রিপশন করছিলেন তাতে আমার কাছে মনে হচ্ছিল যে উনি ডিসকারেজ করছিলেন যে এই ধরনের বিদেশি ব্যাংকগুলি যাতে এখানে না থাকে, বা যদি থাকে তাহলে তাদের অবশ্যই লিস্টেড করতে হবে, এই ধরনের কিছু একটা উনি বলতে চাচ্ছিলেন। আমি খুব অবাক হয়েছি যে আমরা একদিকে বলছি যে আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারছি না, আমাদের সমস্যাগুলি কি সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি, উই আর ট্রাইং, তাই না? বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে এবং ওখানে একজন যথেষ্ট লার্নের একজন পার্সনকে ওখানে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রতিটা গভর্নমেন্টেরই আসলে একটা ইনিশিয়েটিভ থাকে যে জিনিসটা মানে বিনিয়োগ বাড়ানোর, বিদেশি বিনিয়োগ বাড়ানোর। আবার আরেক দিকে আমরা ওদেরকে তারা ট্যাক্স কম দিচ্ছে, তাদের কস্ট অফ ফান্ড 1.3%, বিদেশি ব্যাংকে কস্ট অফ ফান্ড 2%-এর নিচে। এটা কেন? এটা কোশ্চেন উনি করছেন। তারা যেভাবে ম্যানেজ করে তাতে করে যদি তাদের কস্ট অফ ফান্ড 2%-এর নিচে আসে, তাহলে কি আপনি তাকে বন্ধ করে দেবেন? আমি যদি ক্লাসে ফার্স্ট হই, আপনি কি আমাকে ক্লাস থেকে বের করে দেবেন? এটা তো আমার এফিসিয়েন্সি। আপনি আমাকে ফলো করেন, আপনি আমাকে অবজার্ভ করেন আমি কিভাবে এটা অ্যাটেন্ড করলাম, সেটা আপনি মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। তাকে এখানে ব্যবসা করার সুযোগ দেন, সে যদি কোটি কোটি টাকা প্রফিট করে কিভাবে করে এটা আপনি শেখার চেষ্টা করেন। আপনি ওই একই মডেল আপনি তাকে তো আটকানোটা আমার দায়িত্ব না, লোকাল ব্যাংকগুলোকে আপনি ওই একই মডেল আপনি মানে ইমপ্লিমেন্ট করেন যাতে করে তারাও প্রফিটেবিলিটি বের হতে। আমি প্রসঙ্গটা এই কারণে আনলাম, সেটা হচ্ছে যে তাদের প্রপার মানে সুপিরিয়র এফিসিয়েন্সির কারণে যদি আপনি তাদেরকে দেশ থেকে বের করে দেন, এইটা একটা রং সিগন্যাল আপনি বাইরে পাঠাচ্ছেন, এবং এই রং সিগন্যালটা বাইরে পাঠানোর জন্য পরবর্তীতে বিদেশি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা কোনো কোম্পানি এখানে বিজনেস করতে আসতে চাইবে না। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এখানে যে প্রফিট করবেন, এই প্রফিটগুলো যখন রিপ্যাট্রিয়েট করবে পদে পদে সেন্ট্রাল ব্যাংক বা আমাদের যে সমস্ত যে লেজিসলেটিভ বডি আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে। এখন আপনি এখানে প্রফিট করবেন বিজনেস করে, এটা যদি আপনি নিয়ে যেতে না পারেন তাহলে আপনি এখানে কেন ইনভেস্টমেন্ট করবেন? দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে আমাদের যে মানে ফরেন এক্সচেঞ্জ যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আসলে খুব দুর্বল। আমাদের টাকার ভ্যালু প্রতিনিয়ত মানে খুবই ভোলাটাইল, কমতে আছে, প্রতিনিয়ত কমছে, ইটস নট স্টেবল। এখন এইভাবে যদি ভোলাটিলিটি চলে, আমি 100 টাকা এখানে ইনভেস্ট করব, আমি 10 টাকা প্রফিট করলাম, এই 10 টাকা আমার প্রতিটা মাল্টিন্যাশনাল কোম্পানি এরা কিন্তু
মানে 2 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স প্ল্যানিং করে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে। এখন এই 10 ইয়ার্স প্রজেকশন যখন তারা করবে, এখানে তাদের ক্যাশ ফ্লো প্রজেকশন আছে, তাদের প্রফিটেবিলিটি প্রজেকশন আছে, ডিপেন্ডিং অন দ্য মানে এক্সচেঞ্জ রেট তারা এটাকে কনভার্ট করে তারা একটা হিসাব করে যে আমি আগামী 10 বছরে ওই দেশে বিনিয়োগ করে আমি এত পরিমাণ টাকা মানে কারেন্সি আমি নিয়ে আসতে পারবো। এখন যদি যেখানে বিনিয়োগ করছে ওখানকার কারেন্সি যদি কনস্ট্যান্টলি যদি এরকম ভোলাটাইল থাকে, তাহলে তাদের এই পুরো প্রেডিকশনটি নষ্ট হয়ে যাবে, আনসার্টেন হয়ে যাবে। এত আনসার্টেনিটি নিয়ে তো তারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবে না। এটা হচ্ছে আরেকটা সমস্যা। মানে ফোর্থ সমস্যা হচ্ছে তারা যখন এখানে আসবে, আপনি যে তাদেরকে প্রেশার দিচ্ছেন যে এখানে তাহলে স্টক এক্সচেঞ্জে লিস্ট করেন না কেন, আপনি কি জানেন যে স্টক এক্সচেঞ্জে লিস্ট করার জন্য কত রকমের সমস্যা? যে দেশের স্টক এক্সচেঞ্জ থেকে লোকাল কোম্পানিগুলি তারা মানে ফান্ড রেজ করতে চায় না বিভিন্ন সমস্যার কারণে, তারা ব্যাংকের দ্বারস্থ হয় বিভিন্ন লং টার্ম লোনের জন্য, যেটা মানে সারপ্রাইজিং যে কোনো সভ্য দেশে যদি লং টার্ম ফাইন্যান্সিং দরকার হয় তাহলে কোম্পানিগুলি তারা ক্যাপিটাল মার্কেটে যায়। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন যে মেজরিটি অফ দ্য তারা ব্যাঙ্কগুলোতে যাচ্ছে লং টার্ম লোনের জন্য, তারা ক্যাপিটাল মার্কেটে অ্যাভয়েড করতে চায়। কেন? এটা কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন? তো লোকাল মার্কেট যদি বিভিন্ন সমস্যার কারণে ক্যাপিটাল মার্কেট অ্যাভয়েড করে, তাহলে ফরেন মার্কেটগুলো কীভাবে আপনার এই ফরেন কোম্পানিগুলো কীভাবে আপনার ক্যাপিটাল মার্কেটে যাবে? আপনাকে তো এগুলো বুঝতে হবে। তো আপনি বেসিক প্রবলেমগুলো আপনি সলভ করবেন না, কিন্তু আপনি মানে একটা ধরেন একটা কি বলবো এটাকে অ্যাডহক পলিসি আপনি করবেন যে হ্যাঁ আমি এটা করেছি, আমি ওটা করেছি। এই পলিসিগুলো করে আপনি মূল সমস্যার কোনো সমাধান না করলে দেশের উন্নতি বা দেশের মানে স্টেবিলিটি আপনি আসলে আশা করতে পারেন না বা আশা করা উচিত না। এসএমই খাতকে শক্তিশালী করতে সরকারের কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, এসএমই খুব একটা স্পেশালাইজড একটা সেক্টর এবং সেন্সিটিভ ডেফিনেটলি, কারণ এসএমইদের অনেক ধরনের সমস্যা থাকে। এখন এসএমইকে যদি সত্যিকার অর্থেই আপনি প্রমোট করতে চান, তাহলে এসএমই বলতে আসলে কি বোঝায় এবং এসএমইদের আসলে কি প্রয়োজন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? এখন আমাদের দেশে যে এসএমইগুলি, এই এসএমইগুলির ব্যাপারে আমাদের ব্যাংকগুলির যে মনোভাব, এই মনোভাব আমার কাছে মনে হয় যে খুব একটা মানে ব্যবসা বান্ধব না। এই ক্ষেত্রে আমি কিছু আলোচনা আগে ব্যক্তিগত পর্যায়ে আমি করেছিলাম, এরকম পাবলিকলি ধরেন এই যে আপনার সাথে যে সাক্ষাৎ করেছি, এই পর্যায়ে আমি আসলে এর আগে এই জিনিসগুলি বলিনি। আমি আজকে সেই সুযোগটা নিব। সেটা হচ্ছে যে আপনি যখন একটা এসএমই যখন একটা ব্যাংকে লোনের জন্য যায়, তার এটাকে কমপ্লিটলি একটা বিজনেস লোন হিসেবে দেখা হয় এবং তাকে ধরেন 50,000 টাকা লোন দেওয়া হলো। ব্যাংক লোন দেওয়ার পরেই বসে থাকে যে তারা বিজনেস করবে এবং সেখান থেকে প্রফিট করবে এবং সেখান থেকে ব্যাংকের এই লোনটা পরিশোধ করবে। কিন্তু দেখেন এসএমই যারা করে তারা কিন্তু স্মল, নামটাই তো স্বাভাবিকভাবে মিডিয়াম স্কেল মানে ক্ষুদ্র ব্যবসায়ীরা শুরু করে। এই ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা যারা উদ্যোক্তা হয়, এই উদ্যোক্তাদের আসলে নলেজ কিন্তু আসলে খুব কম থাকে। ঠিক আছে? এটা রিয়েলিটি। তাদের উদ্যোক্তা হিসেবে স্পিরিট থাকে কিন্তু নলেজটা কম থাকে। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমি সবসময় যেটা প্রমোট করার চেষ্টা করছি যে আমাদের এখানে ব্যাংকগুলি যে এসএমই যে সেলগুলি আছে, এই এসএমই সেলের মধ্যে তাদের একটা রেসপন্সিবিলিটি পালন করা উচিত। সেটা হচ্ছে যে তারা যখন লোন দেবে তখন একজন স্টাফকে ডেজিগনেট করবে ওই এসএমইতে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন যাওয়া এবং তাদের ম্যানেজমেন্ট কীভাবে হচ্ছে, কোথায় লোন দিচ্ছে, কোন কোন খাতে লোন দিচ্ছে, লোনের রিকভারি কীরকম হচ্ছে, এই যে জিনিসগুলি বা কোথায় কোথায় দেওয়া যেতে পারতো, এই যে একটা এক্সপার্ট যে একটা সাপোর্ট, এই যে একটা এক্সপার্টিস সাপোর্ট যেটা দেওয়ার, এই সাপোর্টটা যদি মানে প্রতিটা এসএমইর জন্য একটা ব্যাংকের স্টাফকে ট্যাগ করে দেওয়া, এইটা যদি করা যেত তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা আরও বেশি ইফেক্টিভ হতো। কিন্তু সেই সময় কোনো ব্যাংকের আসলে নেই। তারা মনে করে যে আমি ব্যাংকে লোন দিলাম, লোন দিয়ে আমি চুপচাপ 6 মাস বসে থাকবো, যখনই ইনস্টলমেন্টের সময় আসবে আমি তাকে ফোন করবো, সেই ইনস্টলমেন্ট দিয়ে যাবে। যদি না দেয় তাহলে সে ডিফল্ট হবে, ডিফল্ট হলে মামলা করব, আমি টাকাটা উঠায় নিব, তার সম্পত্তি বিক্রি করবো, উঠায় নিব। এই মনোভাব যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এসএমইর কোনো উন্নয়ন করতে পারবো না। টাকা দেওয়াটাই কিন্তু উন্নয়ন না, আপনাকে বুদ্ধি দিতে হবে, আপনাকে তাকে সাপোর্ট করতে হবে, তার গভর্নেন্সে আপনাকে পার্টিসিপেট করতে হবে। এবং ব্যাংক এই জিনিসটা খুব ইজিলি পারে, কিন্তু ব্যাংক আসলে এই জিনিসটা করতে চায়, কেন চায় না আমি জানি না। হয়তো বা গভর্নমেন্টের থেকে যদি বা সেন্ট্রাল ব্যাংক থেকে যদি তাদেরকে একটু সাজেস্ট করা হয় বা তাদেরকে যদি উৎসাহ দেওয়া হয়, আমার মনে হয় এটা করা যাবে। এবং দেখেন আমাদের দেশের মতো দেশের জন্য এসএমই যে কোনো ইকোনমিতে এসএমইর কন্ট্রিবিউশন হচ্ছে অলমোস্ট 90%।
ঠিক আছে, 80-90% যে কোনো ইকোনমিতে এই 80-90% যেই খাতটা কন্ট্রিবিউট করছে সেই খাতটাকে আমরা কমপ্লিটলি একটা শ্যাডো বা একটা ডার্কনেসের মধ্যে আমরা রেখেছি উইদাউট এনি সাপোর্ট, এবং আমরা শুধু তাদের কাছ থেকে চাই তাদেরকে আমরা আসলে কোনো কিছু প্রোভাইড করি না এক্সেপ্ট লোন। এবং লোন দিয়ে আমরা যেটা বললাম যে লোন দিয়ে আমরা আসলে চুপচাপ বসে থাকি, কখন তারা প্রফিট করতে, এটা আসলে বন্ধ হওয়া উচিত। তাদেরকে ম্যানেজমেন্ট সাপোর্ট, এক্সপার্ট সাপোর্ট, গভর্নেন্স সাপোর্ট, এই ধরনের সাপোর্টগুলো আসলে আচ্ছা, এইটা না হওয়ার কারণে কি আসলে এই যে ক্ষুদ্র বা মাঝারি যারা ব্যবসায়ী উদ্যোক্তা তারা আসলে খুব বেশি তো মনে হয় না যে উঠে আসার সুযোগটা আসলে উঠে আসছে না। এবং আপনি দেখেন যে আমাদের এখানে এটার সাথে ইন্স্যুরেন্স মানে বিজনেসটাও জড়িত। আমাদের এখানে যে ধরনের এসএমইগুলি হয়, এসএমইগুলোর কিন্তু আমাদের এখানে ন্যাচারাল ডিজাস্টার আসলে খুব বেশি হয়। ধরেন মানে খরার সময় খুব খরা, বন্যার সময় বন্যা, মানে পুরো বছর ভরে কোনো না কোনো। এখন এই সমস্ত ক্ষেত্রে যে ধরনের লস এসএমইগুলি মানে ফেস করে, তাদের তো আসলে ক্যাপিটাল কম হওয়ার কারণে যেটা হয় যে এই ধরনের কোনো বাফার, যে মানে একটা স্টক, যে ক্যাপিটাল স্টক যে তাদের থাকার কথা, এই বাফার তো তাদের আসলে থাকে না। সুতরাং তারা যখন এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারের জন্য তারা যখন লস করে, তখন আসলে তারা মানে কমপ্লিটলি তারা ড্যামেজড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স যে কোম্পানি যেগুলি আমাদের আছে, তারা কি প্রপারলি তাদেরকে সাপোর্ট করছে কি না, সেটাও কিন্তু আমাদের দেখা দরকার। একটা ইন্স্যুরেন্স সেক্টর মানে টোটাল একটা ইন্স্যুরেন্স সেক্টর যারা এসএমইর জন্য ডেডিকেটেড হবে, এরকম একটা ইন্স্যুরেন্স মানে মানে অ্যারেঞ্জমেন্ট বা পলিসি কিন্তু আমাদের এসএমই ডেডিকেটেড ইন্স্যুরেন্স পলিসি আমাদের আসলে করা উচিত। আমার মনে হয় না যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে এই ধরনের আছে, কিন্তু খুব ফ্র্যাগমেন্টেড ওয়েতে আছে, খুব ইন্টিগ্রেটেড ওয়েতে, খুব প্ল্যান্ড ওয়েতে এই ধরনের কোনো কিছু করা হয়নি, এবং এটা আমাদের করা দরকার। আবার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যারা ট্যাক্স প্ল্যানিং করছে, তাদেরকেও আসলে বোঝা উচিত যে কর্পোরেট ট্যাক্স এবং এসএমইর জন্য ট্যাক্স আছে, কিছু ডিফারেন্স আছে, কিন্তু আমার ধারণা তাদেরকে আরও কিছু প্রণোদনা ট্যাক্সের কনটেক্সট থেকে দেওয়া উচিত। ধরেন তাদের ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে, ধরেন ট্যাক্সের রেটটা কম, কিন্তু ট্যাক্স ক্রেডিটের ব্যাপারটা আমরা যদি কোনো বছর লস হয়, তাহলে সেই লসের উপরে তাদের একটা ট্যাক্স ক্রেডিট পাওয়া উচিত। যে ক্রেডিটটা পরবর্তী বছর কোনো যদি প্রফিট হয়, তাহলে ওই প্রফিটের উপর যে ট্যাক্সটা হবে, সেই ট্যাক্স থেকে ওই ট্যাক্স ক্রেডিটটা কমে যাবে। তো এই যে একটা রোল ওভার যে একটা ট্যাক্স মানে প্ল্যানিং, এই রোল ওভার ট্যাক্স প্ল্যানিংটা আমাদের করা উচিত, এবং এটা শুড বি ডেডিকেটেড ফর দ্য এসএমই সেক্টর। আপনি জানেন যে এই মুহূর্তে আইএমএফ বাংলাদেশে বিভিন্ন সংস্কারের কর্মসূচি তারা দিয়েছে বা সেটা মনোভাব তারা প্রকাশ করেছে। সেক্ষেত্রে আসলে এই যে আইএমএফ এর সংস্কার কর্মসূচি বাংলাদেশের জন্য আসলে দীর্ঘমেয়াদী, কতটা আসলে ভালো হবে বাংলাদেশের জন্য আপনার কিছু মনে হয়? এবং আরেকটু স্যার একটু অ্যাড করতে চাই যে আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেই নবম পে স্কেল, যেটা এইটাও আসলে অনেকটা মনে হচ্ছে যে আলোর মুখ দেখবে কিংবা আটকে যাচ্ছে। এটাও বলা হচ্ছে যে আইএমএফ এর যেই বাংলাদেশের যে সংস্কার নিয়ে কাজ করছে, এটার উপর আসলে প্রভাবটা পড়তেছে। তো এই জায়গা থেকে আসলে এই আইএমএফ এর যে সংস্কারের কর্মসূচি, এটা বাংলাদেশের জন্য আসলে দীর্ঘমেয়াদী যদি চিন্তা করি, কতটা ভালো দিক বা খারাপ দিক কি এখানে? হ্যাঁ, মানে আইএমএফ এর যে মানে এটা তো ধরেন হিস্টোরিক্যালি, ধরেন আইএমএফ বলেন বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, তারা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি দেয়, ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড কর্মসূচি, বা আমাদের যে ওভারঅল যে পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো আছে তাদের, বা আমাদের জুডিশিয়ারি, এই সমস্ত বিভিন্ন মানে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনস্টিটিউশনসগুলি আছে, এগুলিকে এম্পাওয়ার করা এবং এদেরকে একটু অনেক বেশি কার্যকর করা, ইফেক্টিভ করার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি মানে তারা সাজেস্ট করে। এবং সংস্কার কর্মসূচি টু সাম এক্সটেন্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করা, প্রকৃত অর্থে, আমি প্রকৃত অর্থের কথা বলছি, শুধু ইমপ্লিমেন্টের কথা আমি বলছি না, প্রকৃত অর্থে ইমপ্লিমেন্ট করা, এগুলা পজিটিভ, অবশ্যই পজিটিভ, ডেফিনেটলি পজিটিভ, আমি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যারা এই জিনিসগুলিকে ইমপ্লিমেন্ট করি, সেই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করছি এবং কতটুকু মানে দেশের স্বার্থে করছি, এটাও আমাদের কিন্তু মানে বিবেচনায় নিতে হবে। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক যা কিছুই, যতই তারা আমাদের জন্য মানে ভালো বা যা কিছুই বলি না, কিন্তু তাদেরও কিন্তু একটা স্বার্থ থাকে, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। এবং আমাদের আসলে একটা মানে আমাদের পলিটিশিয়ানস বলেন বা আমাদের যারা ডিপ্লোম্যাট আছে,
বা ফাইন্যান্সিয়াল সেক্টর মানে এক্সপার্ট আছে, তাদেরকে আসলে এই পলিসিগুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দেখা উচিত, এবং এর মধ্যে থেকে যে পলিসিগুলি আমাদের জন্য বেনিফিশিয়াল সেই জিনিসগুলি আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু যদি এমন কোনো পলিসি হয় যে পলিসিটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের তাদের কাছে অনেক বেশি ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ওই পলিসিগুলো আমরা ইমপ্লিমেন্ট করব না। ঠিক আছে, এখন এই জিনিসটার থেকেও কিন্তু এই যখন আমরা এই পয়েন্টের কথা চিন্তা রাখবো, তখন কিন্তু আবার ওই দেশপ্রেমের ব্যাপারটা বা মরালিটির ব্যাপারটা কিন্তু বা অনেস্টির ব্যাপারটা কিন্তু চলে আসে, যে একজন মানুষ যখন তার দেশের হয়ে কোনো একটা কন্ট্রাক্ট করবে, কোনো একটা মানে পলিসি ইমপ্লিমেন্টেশনে যাবে, কোনো একটা বায়োলেটারাল ট্রিটি যখন সে মানে সই করবে বা অ্যাকসেপ্ট করবে, ওই বায়োলেটারাল ট্রিটিতে তার নিজের পক্ষে বা নিজের দেশে কতটুকু ক্ষতি হবে বা কতটুকু লাভ হবে এইটুকু বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেটা আমি মনে করি যে আমাদের বর্তমান কাঠামোতে বা বর্তমান পরিপ্রেক্ষিতে এই জিনিসটার মানে প্রবণতাটা কম। আর পে স্কেলের ব্যাপারে আপনি যেটা বললেন, পে স্কেল তো আসলে খুবই ভালো জিনিস। মানে আপনি যত বেতন বাড়াবেন তত এমপ্লয়ি মোটিভেশনটা বাড়বে। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে অনেক সময় আমাদের দেশে এটা এক ধরনের পলিটিক্যাল গিমিক মানে হয়ে যাচ্ছে, যে আমরা পে স্কেল, আমরা বেতন বাড়াচ্ছি, আমরাই মানে ভালো, এইটা মানে আমরা ক্ষমতায় গেলে এরকম বেতন বাড়াবো সেল করার চেষ্টা করে। আমার মনে হয় যে একটা বেসিক স্ট্রাকচার যদি দাঁড় করানো যায়, যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বেস স্যালারি, এবং এরপরে প্রতি বছর এটা একটা ইনক্রিমেন্ট হবে, এবং ইনফ্লেশনটা একটা ফ্যাক্টর, যে আমাদের দেশে যদি 10% ইনফ্লেশন হয়, প্রতি বছর ওই 10% হারেও বেতনটা বাড়তে থাকবে। ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা আছে, এইটা আমার মনে হয় যে যদি একটা অটোমেটেড সিস্টেম যদি তারা করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। ঠিক আছে, কারণ আমরা এই যে নতুন বেতন স্কেলটা বাড়ালো, মানে ধরেন আগের যে বেতন স্কেল এবং এখনকার যে বেতন স্কেল, এইটার ভিতরকার যে সময়ের যে মানে গ্যাপ, এই সময়ের গ্যাপের যে ইনফ্লেশনের যে মানে পার্থক্য, এই পার্থক্য অনুযায়ী কি এই জিনিসটা করা হয়েছে কিনা, এটাও তো আমাদের আসলে দেখতে হবে। যদি তা না হয়, তাহলে রিয়েল সেন্সে আপনি বেতন বাড়ালেন, আপনি বলছেন যে বেতন বাড়ালেন, কিন্তু রিয়েল পারচেজিং পাওয়ার অনুযায়ী তো আসলে আমাদের বেতনটা বাড়েনি। ঠিক আছে, তো সুতরাং আমরা যা কিছুই করি না কেন, এটা যদি একটা সিস্টেম ডেভেলপ করি, তাহলে কিন্তু ওই জিনিসটা বেটার রাদার দেন আমরা ধরেন একটা ডিসক্রিট পিরিয়ড অফ টাইমে, ধরেন 5 বছর বা 3 বছর পর পর আমরা এই জিনিসটা করলাম এবং এটা ক্রেডিট নিলাম আমরা। এটা আসলে দরকার আছে, কিন্তু অতটা প্রয়োজনীয়তা থাকবে না যদি আমরা এটাকে একটা অটোমেটেড একটা স্ট্রাকচার সিস্টেমে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমার জন্য মনে হয় এটা ভালো। স্যার, আপনি তো দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্যে শিক্ষকতা গবেষণা করছেন। সেই জায়গা থেকে আসলে যদি বলি যে বাংলাদেশে এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য কোন বিষয়গুলো আসলে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার দরকার? বাংলাদেশের আসলে একটা কালচারাল শিফট দরকার। ঠিক আছে, মানে অর্থনৈতিক নীতি নির্ধারণের আগে রাজনৈতিক একটা সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতির একটা ব্যাপক পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা যদি না হয়, তাহলে অর্থনৈতিক উন্নতি আসলে সম্ভব না। যেমন ধরেন, শুধু যুক্তরাজ্যর কথা আমি বলবো তা না, যে কোনো উন্নত দেশে, যে কোনো ইনক্লুডিং মানে যুক্তরাজ্য, যে কোনো উন্নত দেশে সরকারের মধ্যে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে, যে তারা ধরেন তারা যে কাজগুলি করে, তারা সবসময় এটা মানে দেশের উন্নতি হবে এই রকম একটা স্পিরিট তাদের ভিতরে থাকে। এবং যদি কখনো কোনো ডেভিয়েশন চলে আসে, কারণ আমরা তো সবাই মানুষের মধ্যে ডেভিয়েশন আসতেই পারে, যে ডেভিয়েশন যখনই আসবে, এই ডেভিয়েশনটা আসার সঙ্গে সঙ্গে ওই সমস্ত জায়গায় একটা একটা অল্টারনেটিভ শ্যাডো গভর্নমেন্ট আছে, অথবা একটা সিভিল সোসাইটি আছে, যারা খুব স্ট্রংলি তারা যে কোনো গভর্নমেন্টের পলিসির ক্রিটিসাইজ তারা করে, এবং এটা ওপেনলি তারা এটা সার্কুলেট করা হয় বা এটা ওপেনলি এটা শেয়ার করা হয়। আমাদের দেশে এই জিনিসটা বড় অভাব। আজকে যদি আমি সরকারের কঠোর সমালোচনা করি, এটা যৌক্তিকভাবেই সমালোচনা করি, কালকে আমার কি অবস্থা হবে, এটা আগেও যেমন মানে মানুষ ভয় থাকতো, টু সাম এক্সটেন্ট এখনও হয়তো বা সেই ভয়, আমি জানি না সেটা, কিন্তু আমি যতটুকু শুনেছি হয়তো বা এখনও ওইভাবে জিনিসটা করা যায় না। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, সরকারেরও ইন্টারফেয়ার করার দরকার নেই। এখন আমাদের পোলারাইজেশনটা এমন হয়েছে, আমি যদি একটা সার্টেন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, আপনি যদি আরেকটা সার্টেন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন, আমি যদি কোনো একটা বলি যে এই জিনিসটা ভালো হয়েছে, আপনি চোখ বন্ধ করে ওটাকে সমালোচনা করবেন। এই যে একটা এক্সট্রিম পোলারাইজেশন, এখানে সরকার বা ডিজিএফআই এদের আসার দরকার নেই। আপনি ধরেন আমাকে সাইজ করে দিতে পারবেন, ঠিক আছে, বা আমি আপনাকে সাইজ করে দিলাম, শুধুমাত্র এই জন্য যে আপনার এই পলিসিটা আমার দলের যে আইডিওলজি তার সঙ্গে মিলছে না। কিন্তু এইভাবে তো গণতন্ত্র চলে না। গণতন্ত্র যদি আপনি
অন্যের সব কিছুই খারাপ আর আমার সব কিছুই ভালো, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু গণতন্ত্র কখনো কাজ করবে না। ঠিক আছে? তো সুতরাং যে কোনো পলিসি যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি আপনি মানে ইভ্যালুয়েট করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে ইভেনচুয়ালি কোন পলিসিটা ভালো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে সেটা তো আপনি বুঝবেনই না। আরেকটা হচ্ছে যে আমাদের এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের যে ব্যাপারটা, যে কোনো মানে কি ইনস্টিটিউশনস যে আমাদের আছে, যে ধরেন জুডিশিয়ারি বলেন বা সেন্ট্রাল ব্যাংক বলেন বা আমাদের ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, যে কোনো ইভেন আমাদের ধরেন পলিটিক্যাল পার্টিগুলির ভিতরে এই যে আপনার যে একটা চেঞ্জ আনার যে একটা ব্যাপার, একটা গণতান্ত্রিক ব্যবস্থা বা ইনফ্লুয়েন্স, যে ব্যাক থেকে যে একটা ইনফ্লুয়েন্স করা, যে আমাদের সেন্ট্রাল ব্যাংকে একজন রেগুলেটর আছে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে একজন রেগুলেটর আছে, সেই রেগুলেটরের আবার আরেকজন রেগুলেটর আছে পিছনে। এখন এই রেগুলেটরের পিছনের যে রেগুলেটর, তাদেরকে যদি আপনি সরাতে না পারেন, তাহলে আপনি মানে মানে এই খাতগুলিকে আপনি কখনো উন্নত করতে পারবেন না। সুতরাং পলিসি তখনই ফ্রুটফুল হবে যখন এই পলিসি যারা ইমপ্লিমেন্ট করবে তারা যখন অনেস্ট হবে এবং তারা যখন এটাকে দেশের স্বার্থে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। এর আগ পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের দেশের উন্নয়নের কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আই এম সরি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে, তো এই মুহূর্তে যদি আপনাকে বলি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য আপনার পক্ষ থেকে কি পরামর্শ থাকবে সরকার কি? আমার পক্ষ থেকে মানে আপনার অভিজ্ঞতা থেকে, আপনি দীর্ঘদিন এসব বিষয় নিয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমার কাছে আমার কথা হচ্ছে, যে কোনো সিস্টেম এটা কাজ করে, আপনার মানে মানে ডেমোক্রেসিও যেমন কাজ করে, অটোক্রেসিও কাজ করে, কমিউনিজম কাজ করে, ক্যাপিটালিজম কাজ করে, এবং এগুলার মানে এক্সাম্পল আমাদের কাছে আছে। ঠিক আছে? কিন্তু একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোনো সিস্টেম কাজ করানোর জন্য এই সিস্টেমটা আসলে যে চালাচ্ছে, এই চালকের আসনে যারা আছে তাদেরকে অনেস্ট হতে হবে, এবং তারা যে কারণে এই সিস্টেমটা ডেভেলপ করলো, যে ধরুন দেশের স্বার্থে, দেশটাকে তাকে ভালোবাসতে হবে, তার নিজেদের স্বার্থে, তার পার্টির স্বার্থের থেকে বড় দেশের স্বার্থে প্রায়োরিটি দিতে হবে। যদি সেই জিনিসটা আমরা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো সিস্টেম কাজ করতে বাধ্য। সুতরাং অনেস্টি, মরালিটি এবং অ্যাকাউন্টেবিলিটি এবং দেশকে ভালোবাসা, এই জিনিসগুলি আমাদেরকে প্রতিনিয়ত, মানে হয়তোবা আমার এই কথাগুলি শুনে আপনার কাছে মনে হচ্ছে যে খুবই হালকা কথা, কিন্তু খুবই হালকা যে জিনিসগুলি একটা সময় যে সেগুলি সবচেয়ে ভারী হয়ে আসলে আমাদের সামনে দেখা দেয়। যেমন পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে সব কিছু জানার পরে আপনি যখন বুঝবেন যে আপনি আসলে কিছু জানেন না, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। ঠিক একইভাবে যে কোনো পলিসি আসলে কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি দেশটাকে ভালোবাসবেন। এটা খুবই স্বাভাবিক, সাধারণ একটা খুবই কমন সেন্স একটা জিনিস, কিন্তু ওই কমন সেন্সটাই ইভেনচুয়ালি এক্সট্রিম সেন্স হয়ে যাবে যখন আমরা এই পলিসিগুলা যখন ইমপ্লিমেন্ট করতে যাব। দেশকে ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এনপিবির সকল পাঠক এবং দর্শককে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সেই পর্যন্ত এনপিবির সাথেই থাকুন।